আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশ শনিবার স্বীকার করেছে গাজা সিটির আল শুজাইয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের এক সেনা ও পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তা ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার এবং পুলিশ কর্মকর্তা সীমান্ত পুলিশের ইয়ামাস কভার্ড ইউনিটের সদস্য। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে আল শুজাইয়া অভিযানের সময় জেরুজালেম রিজার্ভ ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং ইয়ামাস ইউনিটের সদস্যরা একটি ভবনে হামলা চালায়। এরপর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলিদের উপর পাল্টা হামলা চালান। প্রচণ্ড গোলাগুলির এক পর্যায়ে ইয়ামাস কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন। আহত হন অনেকে। কিছুক্ষণ পর সেখানে ইসরায়েলি উদ্ধারকারী সেনা দল গেলে তাদের উপর আরপিজি শেল দিয়ে আঘাত করা হয়। এতে এক সেনা সদস্য আহত হয়। ঘণ্টাখানেক পর কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে ঘটনাস্থলে যায় আরেকটি সেনা দল। তারাও প্রচণ্ড আরপিজি হামলার কবলে পড়ে। একটি প্রজেক্টাইল এসে পড়ে প্লাটুন কমান্ডারের উপর। এতে তিনি ঘটনাস্থলে নিহত এবং আরও ৩ সেনা সদস্য গুরুতর আহত হন। ইসরায়েলের চ্যানেল 14 ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের খবর দিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হামলার তীব্রতা বাড়ছে জানিয়ে ওই কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়েছে, এখন 2 সিদ্ধান্তের একটি নিতে হবে। হয় গাজাকে ধ্বংস করে দিতে হবে, নয়তো সেখান থেকে সেনাদের সরিয়ে নিতে হবে, কারণ সেনা সদস্যদের রক্ত এত সস্তা নয়। এ নিয়ে ইসরায়েলের চ্যানেল 12-এর সামরিক সংবাদদাতা বলেছেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে কোনো স্পষ্ট লক্ষ্য ছাড়াই গাজায় অভিযান চলছে। তিনি বলেন, কোনো বড় ধরনের সামরিক অভিযানও হচ্ছে না, প্রকৃত রাজনৈতিক পদক্ষেপও নেওয়া হচ্ছে না। বন্দীদের ফেরানোর বিষয়ে অগ্রগতি ছাড়াই সেনাদের নিরাপত্তাহীনতা ও জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা সাধারণ সৈনিকদের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভ তীব্র হচ্ছে বলে প্রতিদিনই জানাচ্ছে ইসরায়েলি মিডিয়া। এরই মধ্যে হাজার হাজার সেনা যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিতে আবেদন করেছেন। যুদ্ধে ফেরানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর অনেক সেনাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে ইসরায়েলি সেনাবাহিনীতে। শনিবার সকালে আল কাসাম ব্রিগেডসের মিলিটারি মিডিয়া উত্তর গাজায় দখলদার ইসরায়েলি কর্মকর্তা ও সৈনিকদের গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে। কাসামের তরফে জানানো হয়, স্থানীয়ভাবে তৈরি ঘৌল রাইফেল ব্যবহার করে বেত হানুনের আল আওদা স্ট্রিটে এই অভিযান পরিচালিত হয়। বেশ কয়েকটি অ্যান্টি আর্মার শেল দিয়ে ইসরায়েলের সামরিক যন্ত্রপাতিতে আঘাত হানার ফুটেজও প্রকাশ করেছেন তারা। ব্রেকিং দ্য সোর্ড অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয় বলে উল্লেখ করেছেন আল কাসাম। আগের দিনও হামাসের এই সামরিক শাখা জানিয়েছিল, আল আওদা স্ট্রিটে 4 ইসরায়েলি সেনা কর্মকর্তাকে গুলি করেছেন তারা। এতে সেনারা নিশ্চিতভাবে নিহত অথবা আহত হন। এদিন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বীরত্বপূর্ণ লড়াই ও সুপরিকল্পিত হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে জানান আল কাসামের মুখপাত্র আবু ওবায়দা। শনিবার আরেকটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম, যেখানে কয়েকদিন আগে দখলদার সেনাবাহিনীর বোমা হামলায় বিধ্বস্ত একটি টানেল থেকে ইসরায়েলি বন্দীদের উদ্ধার অভিযানের দৃশ্য দেখা গেছে। এই অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে জানায় গ্রুপটি। ফুটেজে দেখা যায়, কাসামের বেশ কয়েকজন যোদ্ধা কিছু অংশ চাপা পড়ে থাকা একটি সুড়ঙ্গে খনন কাজ চালাচ্ছেন। হামলার কারণে এর প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। বন্দীদের উদ্ধারের জন্য তারা ধ্বংসস্তূপ সরিয়ে নিচ্ছেন। ক্লিপে আল কাসামের এক সদস্যকে সুড়ঙ্গের ভেতরে থাকা এক ইসরায়েলি বন্দীর সঙ্গে কথা বলতে শোনা যায়। ওই সদস্য বলছেন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অপেক্ষা করো, অপেক্ষা করো। এরপর কাসামের সদস্যরা প্রবেশ পথ খুলে ভেতরে প্রবেশ করে ব্যথায় কাতর এক ইসরায়েলি বন্দীকে বের করে আনেন। ওই বন্দী বলছিলেন, আমার শরীর ব্যথা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর বন্দীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেন তারা। ওই বন্দীর চেহারা ভিডিওতে স্পষ্ট দেখা যায়নি। কাসামের ভিডিও ক্লিপের শেষের দিকে বলা হয়, বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীকে আটক রাখার জায়গায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর আমাদের যোদ্ধারা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। রোববার সকালে দখলকৃত ফিলিস্তিনের ওয়াদি আরাবা এবং মৃত সাগরে হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। এ সময় সেখানে দীর্ঘ সময় ধরে সাইরেনের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। সীমান্তের 2 লক্ষ্যবস্তুতে পরিচালিত এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী। এর আগে শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়,
দক্ষিণ ইসরায়েলের আল নাকাবা অঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটিতে সামরিক অভিযান পরিচালনা করেছেন তারা। হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 ব্যবহার করে এই হামলা চালানো হয়। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা নস্যাৎ করে নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে তাদের মিসাইল। সারি জানান, গাজা উপত্যকায় আগ্রাসন এবং এর উপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে আরও জোরালোভাবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি সিনিয়র প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সিরিজ আলোচনার পর রাজধানী কায়রো ছেড়েছে। আলোচনায় গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করা, বন্দি বিনিময় সহজতর করা এবং গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলার উপর জোর দেওয়া হয়। আলোচনার পর এক বিবৃতিতে হামাস গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতিতে উপনীত হওয়া এবং আন্তর্জাতিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলটি চুক্তি অর্জনে অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছে, যা শুধু সহিংসতা বন্ধ করবে না, পাশাপাশি গুরুত্বপূর্ণ মানবিক সংকটগুলোর সুরাহাও করবে। বিবৃতিতে হামাসের স্থায়ী শান্তির দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে তুলে ধরে বলা হয়, তাদের প্রচেষ্টার প্রধান লক্ষ্য হল স্থায়ী যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, গাজায় মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা ও উপত্যকার পুনর্গঠন। হামাস কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, কায়রোতে তারা মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও গাজা পুনর্গঠনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করেছেন। এএফপির খবরে বলা হয়, 5 বছরের জন্য যুদ্ধবিরতির একটি চুক্তি করতে রাজি হয়েছে হামাস। এই চুক্তি অনুযায়ী যুদ্ধ বন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দী বাকি সব ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে। মিশরের সঙ্গে আলোচনার পর শনিবার এএফপিকে এমন তথ্য জানান হামাসের এক কর্মকর্তা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 56 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে 51,495 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত 108 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,17,524 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গাজার মিডিয়া অফিসের আপডেট তথ্য বলছে, নিহতের সংখ্যা 61,700-রও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া হাজার হাজার মানুষ আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে শনিবার টানা তৃতীয়বারের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গুলিতে 26 পর্যটক নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কঠোর পদক্ষেপ পাল্টা পদক্ষেপের জেরে পরিস্থিতি যুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের অভিযোগ, এই হামলায় পাকিস্তান জড়িত। ইসলামাবাদ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানকে ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা অযৌক্তিক উল্লেখ করে বলেছে, ভারতের যে কোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তারা। এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার ভারতের তরফে জানানো হয়েছিল, পাকিস্তানে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা হিসেবে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছেন তারা। যদিও এ মুহূর্তে সিন্ধুর পানির প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো বলেছেন, হয় সিন্ধু দিয়ে পানির স্রোত বইবে, নয়তো ভারতীয়দের রক্ত বইবে। এরপর শত্রুতা আরও বহুদূর গড়িয়েছে। রোববার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হঠাৎ করে ঝিলাম নদীর পানি ছাড়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও এরকম সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এরপর বিস্তৃত এলাকায় নজিরবিহীন বন্যা দেখা দিয়েছিল। এদিকে এনডিটিভি জানিয়েছে, পহেলগাঁওয়ে হামলায় জড়িত সন্দেহে আরও এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাঁও, কুপওয়ারার পর এবার বান্দিপোরায় এ ঘটনা ঘটে। 72 ঘণ্টার মধ্যে এই অজুহাতে 9 জন মুসলমানের বাড়ি গড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাকে যুদ্ধের পূর্বাভাস বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে তৃতীয় দফা বৈঠক সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে দুই দেশই। একই সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার বিষয়ে একমত হয়েছেন তারা। শনিবার বৈঠকের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। আর আব্বাস আরাকচি বলেছেন, আগামী বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন মতপার্থক্য কিভাবে আরও কমানো যায় তা যাচাই বাছাই করে দেখবেন তারা। এর আগে গত 2 সপ্তাহে প্রথম ও দ্বিতীয় ধাপের বৈঠক অনুষ্ঠিত হয় মাস্কাট ও ইটালির রাজধানী রোমে। আগামী সপ্তাহের বৈঠক ইউরোপে অনুষ্ঠিত হবে বলে জানান যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা। তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছতে এখনও অনেক কাজ বাকি রয়েছে, তবে শনিবারের আলোচনায় আরও অগ্রগতি হয়েছে। 2015 সালে ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত একটি চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। নিজের প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে আবার ক্ষমতায় বসার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন তিনি। আলোচনায় যে অগ্রগতি হচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেও। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে অনেক আলোচনা করেছি, আর আমি মনে করি আমরা একটি চুক্তিতে একমত হতে যাচ্ছি। অন্য যে কোনো বিকল্পের চেয়ে আমি চুক্তি করতে বেশি পছন্দ করব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।